প্রণয়ের ঘোর রাত, লেখক আরাফাত আদনান সামি, পর্ব 2 ও 3। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নিথর নীরবতা। বিকেলে ঘটে যাওয়া সেই অতর্কিত ঘটনার ভার যেন এখনো পাথরের মতো বুকের ভেতর চেপে আছে মায়ার। সন্ধ্যা থেকে ঠাই জানালার পাশে দাঁড়িয়ে সে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। শীতল বাতাস বারবার এসে তার এলোমেলো চুলের গোছা মুখের ওপর আছড়ে ফেলছে, কিন্তু সেগুলো সরানোর ন্যূনতম ইচ্ছেটুকু তার নেই। চোখের পাতাগুলো যন্ত্রণায় ভারী হয়ে উঠেছে। অবশেষে বাঁধ ভাঙল। এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। মায়ের দৃষ্টি বাইরের দিকে স্থির থাকলেও তার মন পড়ে আছে অতীত আর বর্তমানের সেই জটিল গোলক ধাঁধায়। প্রতিটি স্মৃতি আজ বিষাক্ত কাঁটার মতো তার হৃৎপিণ্ডে বিঁধছে। আনমনে এক অদ্ভুত হাহাকার মেশানো স্বরে ফিসফিস করে উঠল মায়া, ভুল হোক বা ইচ্ছে করে হোক, এটা কি করলাম আমি? এটা কি হয়ে গেল আমার সাথে? এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন বারবার আপনি আমাকে এই কঠিন পরীক্ষার মুখে ঠেলে দেন কৌশিক ভাই? আমি তো সব সময় আপনার কাছেই থাকতে চেয়েছিলাম। এক মুহূর্ত থামল সে, তারপর নিজের মনের ক্ষোভ উগরে দিয়ে বলল, তখন তো আপনি আমাকে চাননি, প্রতি মুহূর্তে শুধু অবহেলাই করে গেছেন। আমার দিকে তাকাতেও যেন আপনার বড় কষ্ট হতো। আর আজ যখন আমি সবকিছু ভবিতব্য মেনে নিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি, তখন কেন আপনি আবার এভাবে ফিরে এলেন? কেন চাইছেন আমাকে? কথাগুলো বলতে বলতে মায়ের কণ্ঠস্বর বুঝে এলো। বুকের ভেতর নিঃশ্বাস আটকে আসতে চাইলো, তবুও সে থামল না। আমি কি খুব সহজলভ্য বলে আমার কাছে আসা এত সহজ মনে হচ্ছে? যখন ইচ্ছে হবে তখন আসবেন, আর যখন ইচ্ছে হবে না তখন দূরে ঠেলে দেবেন। আমি কি কোনো খেলার পুতুল? নাকি ভেবেছেন আমার উপর জোর খাটানো যায় বলেই আপনি এতটা সাহসী হয়ে উঠছেন? দরকার নেই আমার জীবনে আপনার মতো কাউকে, আর দরকার নেই। আমি আপনাকে চাই না। শেষ কথাটা উচ্চারণ করতে মায়া কান্নায় ভেঙে পড়ল। রাতে শীতল হাওয়া জানালার পর্দা দুলিয়ে তার চোখের জলে ভেজা মুখ ছুঁয়ে গেল, যেন প্রকৃতি নিঃশব্দে তাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছে। ঠিক সেই চরম মুহূর্তটিতে যখন মায়া নিজের চোখের জলে ভাসছিল, তখনই অপ্রত্যাশিতভাবে তার কোমরে অনুভূত হলো এক ধীর হাতের স্পর্শ। মায়ের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। শরীরের রক্ত যেন মুহূর্তে হিমশীতল বরফে পরিণত হলো। আতঙ্ক আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণে সে ধীর পায়ে পেছন ফিরল। সামনে তাকাতেই তার দৃষ্টি আটকে গেল কৌশিককে দেখে। কালো রঙের ঢিলেঢালা এক টি শার্টে কৌশিকের সুঠাম শরীরটা ঢাকা, কিন্তু তার চোখে মুখে খেলা করছে এক রহস্যময় গভীরতা। মায়া কিছু বুঝে ওঠার বা বলার সুযোগ পাওয়ার আগেই কৌশিক অতর্কিতে তাকে দুই হাতে পাজকোলা করে তুলে নিল। চারপাশে নিথর নীরবতা চিরে মায়ের কাপা কণ্ঠস্বর অস্ফুট আর্তনাদ করে উঠল, কি 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 করছেন কৌশিক ভাই? নামান আমাকে, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আমি চাই না আমার জন্য দুই পরিবারের মান সম্মান নিয়ে আবার কোনো নতুন অশান্তি শুরু হোক। দয়া করে আমাকে নামিয়ে দিন। কৌশিক একটি শব্দ উচ্চারণ করল না। তার সেই নিথর গভীর দৃষ্টি যেন মায়ের মনে সবটুকু গহীন অরণ্য ভেদ করে ফেলছে। কোনো সাড়া না পেয়ে মায়া এবার একটু উঁচু স্বরে বলল, আমাকে নিচে নামান বলছি। আচ্ছা, আপনার কি লোকলজ্জার কোনো বালাই নেই? এতক্ষণে কৌশিকের মনতা ভাঙল। তার সেই স্বভাবজাত গম্ভীর স্বরে ধীরলয়ে উত্তর দিল, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? তুই ভালো করেই জানিস আমার লজ্জা টজ্জা নেই, তাহলে নতুন করে কেন জিজ্ঞেস করছিস? সে মায়াকে কোল থেকে নামানোর কোনো লক্ষণই দেখালো না। মায়া এবার বিরক্তিতে ফুঁসে উঠে বলল, আশ্চর্য, আমি কি করে জানবো আপনার স্বভাব? আর কে হন আপনি আমার, যে এত অধিকার ফলাচ্ছেন? কৌশিক মায়ের চোখের মণির দিকে তাকিয়ে শীতল কণ্ঠে জবাব দিল, তোর ভালোবাসা। মোটেও না। আর আপনি আমাকে এখনই নিচে নামান। আমি কি কোনো ছোট বাচ্চা মেয়ে নাকি? নামান বলছি, এখনই নামান। মায়ের শত অনুনয় আর ছটফটানি কৌশিকের কানে পৌঁছালো বলে মনে হলো না। তার ভেতরে সুপ্ত আগ্নেয়গিরি যেন আজ হঠাৎই জেগে উঠেছে। কৌশিকের চোখের মণি দুটো স্থির হয়ে এলো। সেখানে জমাট বাঁধছে এক আদিম ও গভীর নেশার ঘন কুয়াশা। মায়া তার সেই চাহনি দেখেই শিউরে উঠল। সে বুঝতে পারল এই চাহনি স্বাভাবিক নয়। লজ্জার ভয় মেশানো এক তীব্র অনুভূতিতে মায়া চোখ নামিয়ে ফের অনুরোধ করল, ছাড়ুন। কিন্তু কৌশিক পাথর প্রতিম। মায়া আবারও বলল, কৌশিক ভাই, ছাড়ুন আমাকে। যদি না ছাড়ি? ছাড়ুন প্লিজ। এবারও কৌশিক মায়ের কোনো কথা শুনল না। কৌশিকের হাত থেকে বাঁচার জন্য মায়া বলল, আমার খুব খিদে পেয়েছে, আমি নিচে যাব, এবার ছাড়ুন আমায়।
কৌশিকের কণ্ঠস্বর এবার অন্যরকম শোনালো। ঘোর লাগা কণ্ঠে মায়ের চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, নিচে যেতে হবে না, তোর বুঝি খুব খিদে পেয়েছে? হ্যাঁ, ছাড়ুন আমায়, মায়া কোনো মতে বলল। কৌশিক এক রহস্যময় হাসি আসলো তার ঘোর লাগা কণ্ঠে। নেশা আরো গাঢ় হলো। আমি তোকে এখন যা খাওয়াবো তাতেই তোর পেট ভরে যাবে। তোকে আর কষ্ট করে নিচে যেতে হবে না, বুঝলি? বিস্ময় মায়ের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, কি কি বলছেন আপনি এসব? আমায় নামিয়ে দিন, আমার সত্যি খুব খিদে পেয়েছে। মায়ের কথা যেন এবার কৌশিকের কানে পৌঁছালোই না। তার দৃষ্টিতে তখন কেবলই অধিকারের ছায়া। সে আবারও মায়ের খুব কাছে মুখ নামিয়ে ফিসফিস করে ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি যা খাওয়াবো জাস্ট একবার মুখে নে, পুরোটা নিতে হবে না, জাস্ট একবার টেস্ট করে দেখ। আই সোয়ার এই টেস্ট তোর মুখ থেকে আজীবনেও সরবে না। কৌশিকের এহেন কথাতে মায়া কি উত্তর দেবে বুঝে পাচ্ছে না। অতপর মায়া তোতলানো কণ্ঠে বলল, কি 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 বলছেন আপনি এসব? প্লিজ আমাকে নিচে নামিয়ে দিন কৌশিক ভাই। কৌশিক আর কোনো কিছু শোনার অপেক্ষা করলো না। পাজগোলা করে রাখা মায়াকে অতর্কিতে বিছানায় শুয়ে দিল সে। বিছানার নরম স্পর্শে মায়ের শিউরে ওঠার আগেই কৌশিক এক হাত দিয়ে নিজের টি শার্ট ওপরের বোতামগুলো আলগা করে দিল। কৌশিকের সুঠাম দেহের বিশাল ছায়ায় ঢাকা পড়ে গেল মায়ের ক্ষুদ্র অবয়ব। কৌশিকের সেই তৃষ্ণার্ত দৃষ্টি আটকে রইল মায়ের কম্পিত ঠোঁটের ওপর। সে ধীরে ধীরে ঝুঁকে এলো মায়ের খুব কাছে, যেন নিজের পূর্ণ আয়ত্তে নিতে চাই সেই অবুজার নরম জোড়া। প্রথমে হতভম্ব আর দিশেহারা হয়ে পড়লেও মায়ের মুহূর্তের মধ্যে টের পেল এক অদ্ভুত জাদুকরী আকর্ষণ। কৌশিকের শরীর থেকে ভেসে আসা সেই মাদকতাময় কস্তুরীর সুগন্ধ মায়ের মাথা ঝিমঝিম করে তুলছে। তার সমস্ত প্রতিবাদ, সমস্ত জেদ যেন এক অদৃশ্য ঘোরের কাছে ধীরে ধীরে হার মানতে শুরু করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তের মধ্যে ঘরের সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি বদলে গেল। আচমকা করিডোর থেকে ভেসে এলো কারো কণ্ঠস্বর। কে যেন অস্থির হয়ে মায়াকে ডাকছে। সেই ডাক শুনে মায়ের হুঁশ ফিরল। সাথে সাথে বুকের ভেতরটা কেঁপে উঠল মায়ার। সম্মোহন টুটে যেতেই সে এক ঝটকায় কৌশিককে মৃদু ধাক্কা দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যাকুল কণ্ঠে মায়ে মিনতি করল, কৌশিক ভাই প্লিজ, আপনি এখন এখান থেকে চলে যান। কেউ যদি এই অবস্থায় আমাদের দেখে ফেলে তবে আর রক্ষা নেই, অনেক বড় সমস্যা হয়ে যাবে। কৌশিক ঘোর লাগা কণ্ঠস্বরে বলল, হতে দে। কৌশিক যে আবার মায়াকে ছুতে যাবে অমনি মায়া চটজলদি করে বলে উঠল, আপনাকে আমার দোহাই লাগে, প্লিজ আপনি এখন চলে যান প্লিজ। এহেন কথা শুনে কৌশিক আর কোনো উত্তর দিল না। তার সেই পাথরের মৌনতা যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। সে কেবল গভীর তৃষ্ণাত দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকিয়ে রইল। মায়া যখন পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইল, ঠিক তখনই কৌশিক এক হাতে তার কোমর জড়িয়ে টেনে নিল নিজের শক্ত বুকের কাছে। মায়া কিছু বুঝে ওঠার বা প্রতিরোধ করার আগেই কৌশিক তার ঠোঁট ডুবিয়ে দিল মায়ের ওষ্ঠা ধরে। এক অবাধ্য আর তীব্র দাবিদার চুম্বন। সেই চুম্বনের গভীরেই হঠাৎই কৌশিক আলতো করে মায়ের নিচের ঠোঁটে দাঁত বসিয়ে দিল। সেই কামড়ে কোনো ঘৃণা ছিল না, ছিল কেবল ভালোবাসা। ব্যথা আর শিহরণের এক তীব্র অনুভূতিতে মায়ের গলা চিরে চাপা এক নিঃশ্বাস বেরিয়ে এলো। চিৎকার করতে সে পারল না। শরীর আর মনের এক অসম লড়াইয়ে মায়ের সর্বশক্তি দিয়ে কৌশিককে দূরে সরিয়ে দিল। কৌশিক এবারও কিছু বলল না। তার ঠোঁটের কোণে কেবল এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। বিজয়ের মতো একবার মায়ের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। মায়া দীর্ঘক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জোরে জোরে শ্বাস নিয়ে নিজের এলোমেলো চুল আর পোশাক ঠিক করে নিল সে। শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তখনও কৌশিকের সেই তপ্ত স্পর্শের ছোঁয়া লেগে আছে। সে ধীর পায়ে গিয়ে জানালার পাশে বসল। বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল এক অজানা শূন্যতা নিয়ে। ঠিক তখনই নিস্তব্ধতা চিরে আবারও সেই পরিচিত ডাক ভেসে এলো, মায়া, মায়া কোথায় তুই? মায়ের ঘোর কাটল মায়ের কণ্ঠের তীব্র তাড়ায়। কিছু বুঝে ওঠার আগেই রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন রুবিনা পাটোয়ারি। মায়ের যেন বিদ্যুৎ স্পষ্টের মতো মেঝে থেকে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। তড়িঘড়ি করে ওনার কোনা দিয়ে চোখের জল মুছে নিয়ে উল্টো দিকে ফিরে দাঁড়ালো সে। গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, মা, তুমি এই অসময়ে এখানে? রুবিনা পাটোয়ারি তীক্ষ্ণ চোখ এড়াতে পারল না। মায়ের অপ্রস্তুত ভঙ্গি তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কড়া সুরে প্রশ্ন করলেন, কেন, আশা বারণ? আর এভাবে অন্ধকারে জানালার পাশে মেঝেতে বসেছিলে কেন মায়া?
মায়ের মুখে কোনো কথা নেই, সে অপরাধীর মতো মাথা নিচু করে রইল। রুবিনা পাটোয়ারি এবার কিছুটা এগিয়ে এলেন। মেয়ের মুখের ওপর ম্লান আলো পড়তেই তিনি থমকে দাঁড়ালেন। ল্যাম্পের মৃদু আলোয় মায়ের ঠোঁটের সেই ক্ষতটা স্পষ্ট হয়ে উঠেছে। বলল, ঠোঁটে চোট পেলে কিভাবে মায়া? মায়ের এই আকস্মিক প্রশ্নে মায়ের বুকের ভেতরটা যেন মুহূর্তে হিম হয়ে গেল। শরীরে রক্ত যেন হিমশীতল স্রোতে বইছে। সে তোতলাতে শুরু করলো, আসলে মা। রুবিনা পাটোয়ারির কণ্ঠস্বর এবার আরও কঠোর হলো। কি আসলে আসলে করছো? স্পষ্ট করে বলো, চোটটা কিভাবে লাগলো? মায়া এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল। কৌশিকের সেই উন্মত্ত কামড়ের কথা মনে পড়তেই তার বুক কাঁপছে। নিজেকে সামলে নিয়ে এক নিমিষে একটা মিথ্যে সাজিয়ে বলল, আসলে মা, শোকেস থেকে ডিনার সেট সরাতে গিয়ে একটা কাঁটা চামচ হঠাৎ ঠোঁটের কোণায় এসে পড়েছিল, সেখান থেকে এই চোটটা লেগেছে। রুবিনা পাটোয়ারি একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি প্রকাশ করলেন। একটু দেখে শুনে তো কাজ করবে নাকি? চলো এখন নিচে চলো, খেয়ে নাও কিছু। মায়া নির্লিপ্ত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, না মা, আমার একদম খিদে নেই। কথাটা শোনা মাত্র রুবিনা পাটোয়ারির কণ্ঠে চিরচেনা সেই কড়া শাসন ফিরে এলো। এত কথা বলা আমার পছন্দ নয়, এক্ষুনি আমার সাথে নিচে চলো। সবাই ডাইনিং টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে, সবাই একসাথেই খাবে বলে। মায়া জানে তার মায়ের সাথে তর্ক করা মানে পরিস্থিতিকে নিজের বিরুদ্ধে নিয়ে যাওয়া। বিশেষ করে যেখানে কৌশিক নিচে আছে, সেখানে কোনো প্রকার সন্দেহ তৈরি হতে দেওয়া যাবে না। তাই কোনো পাল্টা কথা না বলে ক্লান্ত শরীর আর বিষাদগ্রস্ত মন নিয়ে নিঃশব্দে মায়ের পিছু পিছু নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সে। রাত তখন 11:55। ডাইনিং টেবিল জুড়ে টুংটাং শব্দের সাথে হালকা মশলার সুবাস ভাসছে। বাড়ির সবাই রাতের খাবারে নিমগ্ন। তৃপ্তির সাথে কেউ কেউ একে অন্যের সাথে টুকটাক গল্পে ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততার মাঝেও একটা কোণ যেন একদম স্থির হয়ে আছে। ডাইনিং টেবিলের একপাশে কৌশিক, আর ঠিক তার মুখোমুখি মায়া। মায়া মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে আছে। তার শরীরী বিভঙ্গেই এক ধরনের অস্বস্তি স্পষ্ট। সে জানে এই মুহূর্তে সবচেয়ে বড় অস্থির কারণ ঠিক তার সামনেই বসে আছে। আর সে হলো কৌশিক। অপরদিকে কৌশিক খাচ্ছে বটে, তবে তার মনোযোগ খাবারের চেয়ে মায়ের দিকে বেশি। একজোড়া স্থির চোখের পাতা না ফেলে সে এক নাগাড়ে তাকিয়ে আছে মায়ের ঝুঁকে থাকা মুখের দিকে। কৌশিকের একপাশের ভ্রুটা সামান্য উঁচু করে দেখছে মায়াকে। মায়া একসময় টের পেল সেই তপ্ত চাউনি। তার হৃৎপিণ্ডের গতি যেন খানিকটা বেড়ে গেল। অস্বস্তিতে একবার চেয়ারে নড়ে চড়ে বসল সে। প্লেট থেকে ভাত মুখে তুলছে অতি সাবধানে, খুব স্লথ গতিতে। বারবার খেয়াল রাখছে ঠোঁটের কোণে সেই ছোট্ট ক্ষতটার দিকে। তরকারি ঝাল লেগে যদি জ্বালা করে ওঠে। মায়ের ভীরু চোখ জোড়া একবারও ওপরের দিকে উঠছে না। কৌশিকের চোখে তখন এক চিলতে দুষ্টু হাসি খেলে গেল। সে দৃষ্টি সরিয়ে নিল না, বরং ঠোঁটের কোণে মিটিমিটি রহস্যময় হাসিটা আরও গাঢ় হলো। ডাইনিং টেবিলের বাকিরা যে যার মতো খাচ্ছে, কথা বলছে, ভিড়ের মাঝেও যেন এই মুহূর্তটা শুধু তাদের দুজনের। সেই ভিড়ে হঠাৎই মায়া নড়ে চড়ে বসলো। তার চোখে বিরক্তির ঝলক। চোখের ইশারায় কৌশিককে প্রশ্ন ছুড়ে দিল সে, খাবার খাচ্ছেন তো খাবার খান, কিন্তু আমার দিকে এভাবে অসভ্যের মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য কৌশিক চৌধুরী। কৌশিক নির্বিকার সামনের চেয়ারটার আয়েশ করে বসে আছে সে, হাতে ধরা চামচ। খাবার মুখে তুলছে বটে, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টিটা একটু সরছে না। মায়ের চোখের ভেতর যেন এক অদৃশ্য শলাকা বিঁধে দিয়ে তাকে নিজের সাথে বেঁধে রেখেছে সে। সেই দৃষ্টি এতটাই মায়াবী আর স্থির যে মায়া আপ্রাণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে পারল না। মুহূর্তের মধ্যে মায়ের চোখে সেই অজানা ভাষা পড়ে ফেলল কৌশিক। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় বাঁকা হাসি। খুব নিচু স্বরে নিজের মনে বিড়বিড় করে উঠল সে, ওরে আমার জংলি ম্যাও, একদম জংলি ম্যাওয়ের মতো দৃষ্টি তোর। না না, জংলি ম্যাওয়ের থেকেও ভয়ঙ্কর তোর দৃষ্টি। চোখ দিয়ে রাগ ঝাড়লে নাকি আমার বুকের ভেতরটা ঝাড়লে? শুধু চোখের ইশারায় রাগ দেখে তুই আমার মনকে ঘায়েল করে দিলি। রাগে যখন তোর চোখ জ্বলে ওঠে, কি অদ্ভুত সুন্দরী না দেখতে লাগে তোকে। যে নারীর চোখ এত ভয়ঙ্কর রকমের সুন্দর, আর যার দৃষ্টি তীক্ষ্ণতা যেন ছুরির ধারকে হার মানায়, সেই নারী নিঃসন্দেহে একজন জন্মগত দক্ষ খুনি। খুব শীঘ্রই আমি তোর সেই চোখের তীক্ষ্ণ আগুনে দগ্ধ হব। আহ, কি সর্বনাশী চোখ তোর! মনে হচ্ছে এখনই তোর এই একজোড়া চোখের আগুনের শিখায় নিজেকে জ্বালিয়ে ছারখার করে দেই আমার জংলি ম্যাও। অতপর কৌশিক আবার মনে মনে ফিসফিসিয়ে উঠল, আমাকে চোখ দিয়ে ঘায়েল করা হচ্ছে, দাঁড়া এখনই তোকে দেখাচ্ছি মজা। এই বলে কৌশিক ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা এক চিলতে হাসি ফুটিয়ে তুলল।
তারপর ধীরে ধীরে বাম ভ্রুটি খানিকটা উঁচু করে মায়ের দিকে ছুড়ে দিল এক অদ্ভুত ইশারা। মুহূর্তের জন্য মায়ের বুক ধক করে উঠল। কৌশিকের সেই ইশারায় যেন মায়ের শরীর জুড়ে বিদ্যুতের ঝলক বয়ে গেল। চোখে মুখে অপ্রস্তুত এক ঝড় নেমে এলো। কৌশিকের দৃষ্টি সামলাতে না পেরে দ্রুত চোখ নামিয়ে নিল সে। মন দিল খাবারের দিকে, কিন্তু হাত পা যেন নিজের কথাই শুনছে না, কাঁপছে অকারণে। কেনই বা কাঁপবে না? চারপাশে পরিবারের সবাই উপস্থিত, যদি কেউ কিছু দেখে ফেলে তো? পরিস্থিতি সামলাতে তাড়াহুড়ো করে হাতের কাছে যা পেল তা না ভেবেই মুখে পুরে দিল মায়া। কিন্তু কথায় আছে, বিপদ কখনো কাউকে বলে আসে না। মায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। অজান্তেই গোস্তর ঝাল তরকারি থেকে এক টুকরো গোস্ত তুলে মুখে নিল সে। আর সেই গোস্তের ঝাল ঝোল গিয়ে সরাসরি লেগে গেল তার ঠোঁটের সেই কাটা জায়গায়, যেখানে কিছুক্ষণ আগে কৌশিকের স্পর্শ লেগেছিল। মুহূর্তেই সবকিছু বদলে গেল। তীব্র জ্বালায় মায়ের বুক চিরে বেরিয়ে এলো খুসখুসে কাশির শব্দ। কাশির সঙ্গে সঙ্গে ঝালের দহন যেন আরও গভীরে পৌঁছে গেল সেই কাটা স্থানে। যন্ত্রণায় শরীর কেঁপে উঠল তার। কাঁপতে থাকা হাত দিয়ে ঠোঁট আঁকড়ে ধরল মায়া। চোখ ভরে উঠল অশ্রুতে। পরক্ষণে আর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠল, উফ, জ্বলে গেল মা, জ্বলে গেল। ডাইনিং টেবিলের পরিবেশ মুহূর্তেই থমকে গেল। সবাই খাওয়া থামিয়ে ছুটে এলো মায়ের দিকে। সবার আগে এগিয়ে এলেন মাহিমা চৌধুরী ও রুবিনা পাটোয়ারি। মাহিমা চৌধুরী শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হলো মায়া? মায়া কোনো কথা বলল না। ব্যথায় চোখ বেয়ে টুপটুপ নোনা জল গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে। মায়ের মা রুবিনা পাটোয়ারি মায়ের দিকে তাকিয়ে স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, মনে হয় তরকারির ঝোলটা ঠোঁটের কাটা জায়গায় লেগেছে, তাই এমন করছে। চল মা, আমার সাথে ওয়াশ বেসিনে গিয়ে মুখটা ধুয়ে নে। মহিমা চৌধুরী বলে উঠল, সে কি, ঠোঁটে কিভাবে চোট পেলে? মায়া কোনো কথা না বলে দৌড়ে ওয়াশ বেসিনের কাছে গিয়ে মুখে ঠান্ডা পানি দিতে লাগলো বারবার। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে আবার টেবিলে ফিরে এসে চুপচাপ বসলো। এদিকে মায়া আসার আগেই কৌশিক খাবার শেষ করে উপরে উঠে গেল। এমন সময় কৌশিকের বাবা আশরাফ চৌধুরী নরম স্বরে জিজ্ঞেস করলেন, মা তুমি ঠিক আছো? দাঁড়াও, আমি কৌশিককে বলছি তোমাকে যেন ডাক্তার দেখিয়ে আনে। মায়া কৌশিকের নাম শুনে দ্রুত মাথা নাড়িয়ে বলল, না বড় মামা, দরকার নেই, আমি একদম ঠিক আছি। এই বলে মায়া আবার খাবার খাওয়া শুরু করে দিল। প্রায় 30 মিনিট পর সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে চলে গেছে। পুরো বাড়ি নিস্তব্ধ, কেবল অন্ধকারে বাতাসের মৃদু শো শো শব্দ শোনা যাচ্ছে। মায়া বিছানায় শুয়ে আছে। ঠোঁটে ব্যথার ঝাঁজটা বারবার মনে করিয়ে দিচ্ছে কৌশিকের দেওয়া আঘাতের কথা। ঠোঁট নড়ালেই টান টান যন্ত্রণায় শরীর কেঁপে উঠছে। আয়নায় না দেখেও বোঝা যাচ্ছে কাটা জায়গাটা সেরে উঠতে সময় লাগবে। সে চোখ বন্ধ করলো, কিন্তু মনে শান্তি নেই। হঠাৎ করে কিছুক্ষণ আগের ঘটনা বারবার মাথায় ফিরে আসছে। নিজের চুল মুঠো করে ধরে চাপা কান্নায় ভেঙে পড়ল সে। এটা কি হচ্ছে আমার সঙ্গে? কেন কৌশিক ভাইকে দেখলেই সব ভুলে যাই? কেন মনে হয় আমি অন্য এক ভ্রমের জগতে পড়ে যাচ্ছি? মায়ের বুক কেঁপে উঠল। কৌশিকের উন্মাদনা, তার অদ্ভুত ভালোবাসার প্রকাশ, সবই যেন তাকে তাড়া করছে। অথচ সে জানে এই অনুভূতিগুলোকে প্রশ্রয় দেওয়া ভয়ঙ্কর ভুল হবে। সে মনে মনে প্রশ্ন ছুড়ে দিল নিজের দিকেই, কৌশিক ভাই হঠাৎ আমায় এত কাছে টেনে নিল কেন? এত তাড়াতাড়ি আমার প্রতি ভালোবাসা জন্মালো কিভাবে? এগুলো নিশ্চয়ই ভান, নাকি ফাঁদ? আগে তো আমার দিকে ফিরেও তাকাতো না, আর এখন ভালোবাসার নামে আমাকে অপরুদ্ধ করছে। কোনো ব্যাখ্যা নেই, কোনো উত্তর নেই, শুধু আকস্মিক চুম্বন, তারপর আবার নীরবতা। অদ্ভুত মানুষ তো। মায়া ঠোঁট কামড়ের আগে ফিসফিস করে বলল, কিন্তু আমি হার মানব না। অপমানের শাস্তি আপনাকে দিতেই হবে। বয়সের তুলনা দিয়ে আমার ভালোবাসাকে ছোট করে পাগলামি বলে উড়িয়ে দেওয়ার মূল্য যে পেতেই হবে। তিলে তিলে যেমন কষ্ট দিয়েছে, তেমনি তিলে তিলে আমিও আপনাকে পোড়াবো। ভাবনার অবিরাম ঝরে ভেসে যেতে যেতে একসময় মায়ের ক্লান্ত শরীর আর টিকতে পারল না। চোখের পাতাগুলো ধীরে ধীরে নুয়ে এলো, আর সমস্ত অস্থিরতা গিলে নিয়ে ঘুম তাকে নিজের কোলে টেনে নিল। অন্যদিকে নিজের অন্ধকার ঘরে একা বসে আছে কৌশিক। চারপাশ নিস্তব্ধ, কেবল তার আঙুলের ফাঁকে ধরা সিগারেটের আগুনটা মাঝে মধ্যে লাল হয়ে জ্বলে উঠছে। সে সাধারণত সিগারেট ছোঁয় না, এটা তার অভ্যাস নয়। কিন্তু যখনই মনের ভেতরটা এলোমেলো হয়ে যায়, তখনই যেন ধোঁয়ার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে চায় সে। একটার পর একটা ধোঁয়ার কুণ্ডলি উঠছে, আর কৌশিক তাকিয়ে আছে শূন্যে, যেন সেই সাদা ধোঁয়ার মাঝেই নিজের কষ্টগুলো গলিয়ে দিতে চাইছে। কিন্তু কিছু অনুভূতি কি এত সহজে হারিয়ে যায়? হঠাৎই গম্ভীর ভারী কণ্ঠে বিড়বিড় করে উঠল সে,
কেন এমন করছিস আমার সুইট হার্ট? আমি তো সবই করেছি তোর ভালোর জন্য, তুই কেন সবসময় আমাকে ভুল বুঝিস? একবারও জানতে চাইলি না কেন আগে আমি এমন করেছিলাম? অথচ আমি আমি তো একটা প্রতিশ্রুতির বাঁধনে আটকে আছি, তাই তোকে কিছু বলতে পারছি না। কিন্তু তাই বলে তুই কি একবারও জানতে চাইবি না আমার কাছে? শেষ টান দিয়ে সিগারেটটা নিভিয়ে ফেলল কৌশিক। হাতটা কাঁপছিল হালকা। ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু শরীরটা যেন তার কথা শুনছে না। মাথাটা ভারী হয়ে আছে, চোখ দুটো ঝাপসা। কয়েক পা এগোতেই হঠাৎ পা জড়িয়ে গেল, আর মুহূর্তের মধ্যে ধপাস করে পড়ে গেল বিছানার উপর। শুয়ে থেকে বিড়বিড় করে বলতে লাগলো, মায়া শুধু কৌশিকের জন্য, আমার হতেই হবে তোকে। তুই শুধুই আমার, তুই শুধু কৌশিক নীর চৌধুরীর, আর কারো নয়, আর কারও নয়। কণ্ঠটা ক্রমশ ক্ষীণ হয়ে এলো। কৌশিক তলিয়ে গেল গভীর ঘুমে।